এই যে 516টা সাব রেজিস্ট্রি অফিস থেকে বিগত 23 দিন যাবত এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করছি। আশা নিয়েই এসেছি যে আমাদের দাবি যেহেতু যৌক্তিক দাবি, তাহলে অবশ্যই এই যৌক্তিক দাবিটা আদায় হবে এবং আমরা শৃঙ্খলার সাথে কিন্তু আমাদের এই দাবি তুলে ধরছি এবং আন্দোলন করে যাচ্ছি এ পর্যন্ত। তা আমাদের আশ্বাস ছিল যে না, আমাদেরকে কিছু না কিছু হলো আমরা ফলপ্রসূ কিছু একটা নিয়ে এখান থেকে ঘরে ফিরবো, কিন্তু আজকে কিন্তু 23 দিন হয়ে গেল। একটা নকল নবিশের কাছে এই মাঠে 23 দিন অবস্থান করা কিন্তু কঠিন ব্যাপার, কারণ আমাদের না আছে বেতন, না আছে ভাতা, না আমাদের আছে উপরি কোনো ইনকাম। যদি আমাদের এরকমই যদি থাকতো তাহলে আমরা আজকে মাঠে আসতাম না, আমরা এভাবে বসে থাকতাম না। আমরা অনেক আশা নিয়ে এসেছি এবং এখনও আশা আছে যে আমাদের প্রধান উপদেষ্টা আমাদের এই দাবিটা মেনে নেবেন এবং জাতীয়করণে আওতাভুক্ত করে দিবেন। কিন্তু আসলে আমরা খুবই কনফিউজড এখন যে আমরা যে আমাদের দাবি নিয়ে এখানে মাঠে আসি, এ যাবৎকালে আমাদের যে একটা আশ্বাস বা কোনোরূপ কোনো লিখিত কোনো কিছু এখনও পর্যন্ত আমরা পাইনি। তা আমার প্রশ্ন, আসলে কি সরকার কি এটা দেখছেন না? বা আপনারা যারা আছেন আপনারা তো প্রচার করছেন প্রতিনিয়ত, তাহলে তাদেরকে বিবেকে বাধা দিচ্ছে না? এই যে লোকজনগুলো দিনের পর দিন এখানে মাঠে পড়ে আছে, খেয়ে না খেয়ে আমরা আমাদের দাবি দাওয়াগুলো তুলে ধরছি, আমরা কোনো বিশৃঙ্খলা করছি না। বা আমরা যদি আসলে অশিক্ষিত জাতির মতো কাজ করতাম যে রাস্তায় যানজট করা, রোড ব্লক করা, বা আমরা ওই পদযাত্রা করা বা বিক্ষোভ মিছিল করা, এগুলো যদি করতাম তাহলে হয়তো বা অনেক বেশি এটা ফুটেজ খাইতো। তখন বলতো যে হচ্ছে নকল নবিশ তো আসলেই বর্বর জাতি। কিন্তু আসলে আমি দেখছি শৃঙ্খলার সঙ্গে আসলে কিছু আদায় করা যায় না। এই বাংলাদেশে রক্ত না দেওয়া পর্যন্ত সে নাকি তার দাবি দেওয়া পায় না। তা আমাদের নকল নবিশের হয়তো আত্মাহুতির মাধ্যমে তার দাবি পূরণ হবে, এর আগে হবে না। যদি হয়তো তাহলে আমাদের প্রশাসনিক বলেন, আইন উপদেষ্টা বলেন, আইন মন্ত্রণালয় থেকে বলেন, এই যে আমাদের নেতারা যারা কাজ করছেন তারা কিছুটা হলেও সুসংবাদ আমাদের জন্য বয়ে নিয়ে আসতে পারতেন। কিন্তু এই যাবৎকালেও এখনো পর্যন্ত কোনো আশ্বাস কেন, কোনো সংবাদই আমরা পাইনি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে আমরা প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, এনাদের কাছে আমাদের স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। আমাদের সাধারণ নকল নবিশরা তো ওখানে আর প্রবেশ করতে পারবে না, অবশ্যই সাংগঠনিকভাবে যেতে হয়। তারা কাজ করছেন, কিন্তু আসলে আমরা কাজের অগ্রগতি কতদূর কিছুই বুঝে উঠতে পারতেছি না। কারণ কি আসলে আমাদের দেশ হচ্ছে ওই যে বলে না, বৈষম্য হইতে হইতে এমন হয়ে গিয়েছে যে কোথায় ঘুষ, কোথায় দুর্নীতি, কোথায় আসলে ভালো, কোনো কিছুই আমরা চোখে দেখছি না। আমাদের চোখে কালো সানগ্লাস, আপনি যেমন কালো সানগ্লাস পরে আছেন, সবই অন্ধকার। তা আমরা আলো কোথায় দেখতে পাবো? আলো তো আমরা আপনাদের এই আয়নাতেই দেখতে পাই, যে আপনারাই আমাদের এই আলোকিত করবেন জীবনটাকে। আমরা তো এই আশ্বাস রাখছি। আর আমার প্রশ্ন, আসলে আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা যদি আমাদের দিয়ে তাদের অফিসের 80% কাজ কমপ্লিট করে রাখেন, তাহলে কেন তারা আমাদের পক্ষে কথা বলছেন না? ভাই, আমাদের যদি পক্ষে কথা বলতেন তাহলে আজকে আমাদের মনে হয় 23 দিন না 3 দিন লাগতো আমাদের দাবি আদায়ে। খালি আজকে থেকে না, ব্রিটিশ শাসন আমল থেকে যে মানে আমাদের নিয়ম চলে আসছে স্বায়ত্তশাসিত, এটা তো দূরকরণ কথা যে আপনার স্বাধীন দেশ হওয়ার সঙ্গে সঙ্গে এটা দূরীকরণ হওয়ার কথা। কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সেই স্বায়ত্তশাসিত অবস্থাতেই আমরা আছি। কেন থাকবো? যদি নীতিমালা হয়, এত নীতিমালা হলো, আমাদের রেজিস্ট্রেশন সেকশনে নতুন নীতিমালা প্রণয়ন করেছে যেখানে উল্লেখ আছে আমরা নকল নবিশ, এখানে কোনো নকল নবিশের অবস্থানই নাই, তারা নতুন নিয়োগের মাধ্যমে লোক নেবে। তাহলে এই যে আমরা যারা 16 বছর, 17 বছর, 20 বছর, 22 বছর শ্রম দিলাম, তাদের অবস্থান কোথায়? এই 16,000 পরিবার কোথায় গিয়ে দাঁড়াবে? তাদের জন্য কি রাখলো, কি করলো? এর মানে কি এই যে আপনাদের যে দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠছে, বিষয়টা কি তাহলে এটাই মিন করছে যে আপনাদের আসলে দাবির যৌক্তিকতাটা নেই? বিষয়টা কি আমাদের দাবির যৌক্তিকতা আছে, কিন্তু আমাদের যারা উপরে আছেন তারা তাদের কিছু নীতি নৈতিকতার কারণে আমাদের দাবিটা যৌক্তিকভাবে নিতে চাচ্ছেন না। কারণ আমাদের দাবি যদি তারা মেনে নেয়, তাহলে আমি তখনও বলেছি যে 80% দুর্নীতি বন্ধ হয়ে যাবে। আমরা জাতীয়করণে আওতাভুক্ত আসলে 80% দুর্নীতি বন্ধ হয়ে যাবে। কোটি টাকার সম্পদ করতে পারবে না, কোটি কোটি টাকার বাড়ি গাড়ি করতে পারবে না তারা। কারণ আমাদেরকে যখন অবশ্যই জাতীয়করণে আওতাভুক্ত করা হবে, তখন আমাদের বেতন, আমাদের গেজেট সমস্তটা আমাদের নিজস্ব খাতে চলে আসবে। তখন সেখান থেকে কেউ হাত ঘোরাতে পারবে না এবং প্রত্যেকটা হিসাবের কিন্তু পই হিসাব নিয়ে নিবে অর্থ মন্ত্রণালয়। কিন্তু বর্তমানে কি আছে, এখন তো আমাদের বেতনটা তো হচ্ছে সাব রেজিস্ট্রারদের মাধ্যমে আসছে। আমাদের সেখানে যে টাকাটা জমা পড়ছে, যে প্রথমে বলা হয়েছে যে 60 টাকা করে আমরা পাই, কিন্তু 60 টাকার কিন্তু আমাদেরকে 60 টাকা দেওয়া হয় না। আমরা সার্টিফাইড কপির পাই 36 টাকা, আর হচ্ছে ভলিউম কপির পাই আমরা 24 টাকা। তাহলে যে বাকি যে অর্থটা, এক জায়গায় 36 টাকা জমা হচ্ছে, এক জায়গায় 24 টাকা জমা হচ্ছে, এই অর্থটা ভাই কোথায় গেল? এই অর্থ দ্বারাই তো আমাদের বেতন করা যায়, বোনাস দেওয়া যায়, আমাদের জন্য আলাদা খাত তৈরি করতে হয় না। রাজস্ব খাতে আমাদের দ্বারা যে পরিমাণ অর্থ আদায় হয়, আমি আপনাকে আরেকটু বোঝাই বলি, আমাদেরকে দেখবেন দলিল যখন রেজিস্ট্রি হয়, এ ফিস, ই ফিস, এন ফিস, এনএন ফিস নেওয়া থাকে। এন ফিস কি? এন ফিসটা হচ্ছে আমাদের পাতার ফিস। আমাদের প্রতি পাতা প্রতি যে বললাম 60 টাকা এটা আদায় হয়। তাহলে একটা দলিলে 7টা পাতা মিনিমাম থাকে, 7টা পাতায় 6 7টা 42, 420 টাকা।
তাহলে এর মধ্যে আমরা পাই কত টাকা? আমরা পাই 220 টাকা, 22 টাকা। তাহলে এই 22 টাকা আর বাকিটা রাজস্ব খাতে জমা হচ্ছে। তাহলে এইটার বাসা কোথায়? এই টাকাটা গেল কোথায়? আচ্ছা, আমরা আবার যখন এনএন ফিস নেয় 360 টাকা, এই টাকাটা যে আমাদের নামে উদ্বৃত্ত তোলা হচ্ছে, জনগণ থেকে আদায় করা হচ্ছে, এই টাকাটা কোথায় গেল? এটার হিসাব দেন, এইটার হিসাব দেন, এটার হিসাবও তো আমরা চাই। তাহলে আমাদের টাকা আমাদের নামে তুলে নেওয়ার পরে আমরা কেন সুযোগ সুবিধা পাচ্ছি না? তাহলে আমার দাবিটা কোথায় যৌক্তিক না আমাকে বলেন। আপনি যদি অস্থায়ী নিয়োগ দিয়ে থাকেন, আপনি যেমন বললেন যে আপনারা তো অস্থায়ী নিয়োগ, প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানেই অস্থায়ী নিয়োগ দেওয়া হয়। অস্থায়ী নিয়োগ দেওয়ার পরে তাদেরকে 6 মাস পর তাদেরকে জাতীয়করণ বলেন, গ্যাজেটের আওতাভুক্ত বলেন, আস্তে আস্তে এটাকে সরকারি পদোন্নতির মাধ্যমে পর্যায়ক্রমে সরকারি আওতায় নিয়ে আসা হয়। তাই আমাদেরও তো তাই ছিল বলতে আমাদের সিট ছিল সরকারি সিটে, দেখা যাচ্ছে 20 বছর 22 বছর পর গিয়ে সে একটা সরকারি সিটে অবস্থান করে। কিন্তু আমরা যে এই যে এতটা বছর শ্রম দিলাম, আমাদের সময় দিলাম, আমরা যে আমাদের অর্থগুলো তাদের কাছে জমা করলাম, তাহলে আমরা তো সেখান থেকে আমাদের বেতনগুলো পেতে পারি, আমরা আমাদের ভাতাগুলো পেতে পারি। এই যে ঈদ পরব আসে, আমরা কিন্তু আমাদের পরিবারের কাছে উত্তর দিতে পারি না। যে আমরা কিভাবে, আমাদের বোনাস নাই, আমাদের বেতন নাই, আমরা কিভাবে চলবো, আমরা কিভাবে দিন কাটাই। এই কথা বললে পরে আপনারা নিজেরাও এখানে বসে কান্নাকাটি করবেন যে আসলে আমরা তো এখানে অনেক ভালোভাবে আসছি, যে আমরা ভালো জামা পরে আসছি, একটু সেজে গুজে আসছি, বলছে কে রে এদের তো অভাব নাই। ভাই, যখন সামনে মানুষ বাইরে বের হয় তখন সবাই চায় যে আমি একটু ভালোভাবে বের হই, ভদ্র পোশাকেই বের হয়, কেউ চায় না যে আমি ছেঁড়া কাপড়ে বের হই। কিন্তু তাই বলে এই না ভাই, আমাদের উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, আমাদের কিছুই নাই। আমরা দিন শেষে শূন্য, এবং এখনও শূন্য। এই যে মাঠে বসে আছি, আমাদের কোনো আশাও নাই, ভরসাও নাই। তাহলে কি আমাদের মৃত্যু ছাড়া কিন্তু উপায় নাই। আজকে আমরা যারা এখানে আসছি, অবস্থান করছি, অফিস থেকে আসছি, আমরা তো ফিরে অফিসে যেতে পারবো না, কারণ আমরা নীতিমালার আওতাভুক্তই নাই। আমরা যে ওখানে কী করব? আমাদের কিন্তু কিছুই করার নেই। তাহলে অবশ্যই সরকারকে এটা আমার আকুল আবেদন, প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, ওনারা তো অনেক ব্যস্ত থাকেন, কিন্তু ওনাদের এই ব্যস্ততম দিনের মাঝেও তাদের যে রাজস্ব খাতে অর্থটা আদা হয়, আমাদের মাধ্যমে হয়, এখনও তাদের ব্যাঘাত ঘটছে। আজকে 23 দিন হয়ে গেল, আপনারা হিসাব করলে জানতে পারবেন মিনিমাম তাদের 77 কোটি টাকা এই একটা মাসেই হয়তো বা গ্যাপ হয়ে গেল রাজস্ব খাতে। তাহলে এই টাকা আমরা যদি এতদিন বসে কাজ করতাম এবং আমাদের জাতীয়করণ যদি করা যেত, হয়তো এর থেকে আরও বেশি টাকা তারা রাজস্ব খাতে আদায় করতে পারতো। এখন প্রত্যাশা যে আমি আইন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন, আমাদের এই বিষয়টাকে সে তার নজরে নিয়ে আসুক এবং আমাদেরকে জাতীয়করণে আওতাভুক্ত করে এই যে এত নকল নবীজ যারা মাঠে পড়ে আছে তাদেরকে বাসায় ফিরে যাওয়ার একটা ব্যবস্থা করে দিই। ধন্যবাদ। বিপাশা কবির, পাবনা সদর সাব রেজিস্ট্রি অফিস। ভালো কি থাকা যায়? এভাবে আসলে কি ভালো থাকা যায়? আমার প্রশ্ন সবার কাছে, খালি আপনাদের কাছে না, আমার মিডিয়া ভাইরা আছে, আমার জনপ্রশাসন মন্ত্রণালয়ে মানুষজন আছে, এবং সবাই যারা আমাদেরকে দেখছে। আজকে আমরা 23 দিন যাবত আজকে আমরা মাঠে আছি, আমরা আমাদের দাবি দাওয়া পেশ করছি, আমরা আমাদের দুঃখের কথা, আমাদের নির্যাতনের কথা বলছি, কিন্তু কেউ কানে নিচ্ছে না। কেন? আপনারা কি জানতে চান না কেন? আমরা যদি জাতীয়করণ হই, তাহলে কিছু একটা লোক আছে যারা দুর্নীতি করা থেকে বিরত হয়ে যাবে। আমরা জাতীয়করণ হলে তারা দুর্নীতি করতে পারবে না, তারা ঘুষ খেতে পারবে না। তাহলে নকল নবিশ মারা যাক, নকল নবিশ মারা যাক। আমরা আজকে 23তম দিনে বলতে চাই, আগামী দিন কঠোর কর্মসূচি নেওয়া হবে, প্রয়োজনে জীবন দেব, কালকে লাশ পড়ে যাবে এই প্রেস ক্লাবের সামনে। কে নেবে দায়ভার? কে নেবে দায়ভার? দায়ভার নিতে হবে। আমার নেতৃত্ব যারা দিচ্ছেন তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা মাথায় নিয়ে নিন, আগামীকাল আমাদের যারা নকল নবিশ আছেন, এমন ভাই বোনও আছেন, তারা তাদের নিজস্ব আত্মাহুতি দিতে চাচ্ছেন। তো আপনারা সাবধান হন, এবং যারা আইন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, এবং যারা আমাদের সাব রেজিস্ট্রার ডিআররা আছেন, আমাদের যে যৌক্তিক দাবি, আপনাদের কাছে মনে হচ্ছে আমরা মানুষই না, আমরা পশুর মতো রাস্তায় পড়ে আছি খেয়ে না খেয়ে। আপনাদের কোনো মতামত নেই। আপনারা যদি আজকে আমাদের পাশে এসে দাঁড়াতেন, তাহলে হয়তো আমাদের এই 23 দিন এভাবে খেয়ে না খেয়ে অতিক্রম করতে হতো না। মিডিয়া ভাইদের কাছে আমার প্রশ্ন, আপনারা এসে তো আমাদেরকে দেখছেন, আমাদের দাবি দেওয়া শুনছেন, আপনারা ওই সমস্ত সাব রেজিস্ট্রারদের কাছে যান, ওই সমস্ত অফিসারদের কাছে যান, তাদের কাছে জিজ্ঞাসা করেন
শুনে নেন, জেনে নেন, এটার দায়ভার কিন্তু আপনাদের। এই দায়ভার আপনাদেরকে নিতে হবে। আমার নকল নবীশ ভাইরা যে পরিমাণ অক্লান্ত পরিশ্রম করছে এই মাঠে, তাদের যুক্তি দাবি দেওয়া যা তুলে ধরা হচ্ছে, আপনাদের কাছে মনে হচ্ছে যে এরা নাটক করছে। কেউ যে কথায় আছে না, নাটক কম করো প্রিয়, তা আমার কথা, তোমরা নাটক কম করো প্রিয়। নকল নবীশ আর ছাড়বে না, ছেড়ে দেওয়ার পাত্র না। আমরা এই মাঠে থেকে আপনারা উপস্থিত হয়ে আমাদের জাতীয়করণ লিখিতভাবে করে দিবেন, প্রজ্ঞাপন জারি করবেন, আমরা মাঠ ছাড়বো। তার আগে কিন্তু ছাড়বো না। লাশের বন্যা বয়ে যাবে, লাশের বন্যা বয়ে যাবে, তাও দাবি আদায় করে নিয়ে এখান থেকে যাব আমরা ইনশাল্লাহ। তো নকল নবীশ ভাই ও বোনেরা, আসলে অনেক কষ্ট হচ্ছে। আমরা আমাদের এত কথা তুলে ধরেছি। আমি বলবো আপনাদের সবাইকে, আপনারা দয়া করে আর কিছু ঢেকে রাখার কিছু নাই ভাই। আমাদের চাকরিই নাই। চাকরি কি আছে? নাই। তাহলে আমরা আর কি তাদের ঢেকবো, কি পর্দা দিব? আমার নামে যে এন ফিস আদায় হয়, এনএন ফিস আদায় হয়, জিজি ফিস আদায় হয়, টাকাগুলো কোথায় যায়? টাকার বাড়ি কোথায়? তা আমি কেন বেতন পাই না, ভাতা পাই না, আমি কোনো ছুটি পাই না, মাতৃত্বকালীন ছুটি পাই না, সুযোগ সুবিধা পাই না? এটা কি সরকারের চোখে যায় না? বৈষম্য বিরোধী সরকার, তাহলে নিশ্চয়ই বৈষম্য দূর করবেন। কিন্তু আমি তো দেখছি আজকে 23 দিন হয়ে গেল, দুর্নীতি মুক্ত করবেন, সংস্কার করবেন। তা আপনার যে রাজস্ব খাতে এত বড় দুর্নীতি হচ্ছে, সেইখান থেকে আগে সংস্কার শুরু করেন। এই রাজস্ব খাতে যে অর্থ আমার পরিদপ্তর থেকে অধিদপ্তর থেকে এখন যে কার্যালয়, এই যে 1600 কোটি টাকা, 2000 কোটি টাকা, এগুলোর হিসাব কে দিবে? কে নিবে? তাহলে আজকের থেকে আপনারা বলুন, সবাই মুখ খুলুন, জানান দেন আমাদের অবস্থান কোথায়। আমরা পাই, আমাদের সরকার পাতা হিসাবে দেয় 60 টাকা, আমরা পাই 36 টাকা। সার্টিফাইড কপিতে পাই 36 টাকা, আর দলিলে পাই, ভলিউমে পাই 24 টাকা। তাহলে বাকি টাকাটা কোথায় যায়? হিসাব দিতে হবে, হিসাব চাই। এই হিসাব দেবে কে? তাহলে আজকে থেকে আমাদের কিন্তু দিন শুরু। সবাই রেডি থাকবেন। কখন কি